হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমি যেরকম বলেছিলাম যে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পরপর কিছু ক্লাস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা সেকেন্ড ভিডিও, বা তুমি বলতে পারো এর আগেরটা জাস্ট প্রিলিমিনারি একটা কনসেপ্টের ক্লাস ছিল। তো ফার্স্ট আমি ডিসকাশন ক্লাসটা আজকে থেকে স্টার্ট করছি। তো যেরকম বলেছিলাম যে ফার্স্টে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার স্টার্ট করব তোমাদের সাথে ডিসকাস করা, এবং মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার পড়ার সময় অবশ্যই ফার্স্টে মেন যে একদম প্রাইমারি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাই ফার্স্টে স্টাডি করা হবে। এবং সেক্ষেত্রে দেখো ফার্স্টের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মেন মানে প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে টেস্টিস। তো এখানে পিকচার দেখো, চলে আসো দেখি আমরা এখানে কি দেখা যাচ্ছে কি, যে এখানে দেখো যে পিকচারটা দেখতে পাচ্ছি এটা হলো মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের একটা সেকশনাল ভিউ। মানে কীরকম না, আমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার মেন কি জানলাম, টেস্টিসের পজিশনটা কোথায় না, হিউম্যানের ক্ষেত্রে আমরা যদি অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন পোর্শানে বলি, বা তুমি বলতে পারো উদর গহ্বরের নিচে, তো সেই পোর্শানে অবশ্যই হিউম্যান বডির বাইরে, ঠিক আছে, হিউম্যান বডির বাইরে স্ক্রোটাম নামক একটা স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে টেস্টিস প্রেজেন্ট থাকছে। স্ক্রোটাম একটা স্যাক লাইক স্ট্রাকচার, তার মধ্যে টেস্টিস প্রেজেন্ট থাকছে হিউম্যান বডির বাইরে, ঠিক আছে। তো এবার কি না, পজিশন কি নাম্বার হচ্ছে টেস্টিস দুটো স্ক্রোটামের মধ্যে, এরকমভাবে আমরা পজিশনটা বলতে পারি, এরকমভাবে পজিশনটা দেখতে পেতে পারি। এর ভেতরে দুটো টেস্টিস আমরা পাবো, যেটার নাকি আমি এখন যে একটাকে কনসিডার করছি, এবং যে কোনো একটা টেস্টিসকে যদি আমি সেকশন করি, মানে কীরকম সেকশন এটা হয়েছে, এখান থেকে আমি একটা টেস্টিসকে নিয়ে নিলাম, এরকম একটা ওভাল বা ডিম্বাকার শেপের টেস্টিস। তো সেটাকে, এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন টিএস, আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন, ঠিক আছে। মানে কি না, আমি টেস্টিসের যদি শুধু পোর্শনটাকে নিয়ে এরমভাবে যদি হয়, তো এটা যদি টেস্টিস পোর্শন হয়, আমি এরমভাবে যদি ধরো ব্লেড দিয়ে সেকশন করি, তো ওটা ট্রান্সভার্সলি যাবে। আর লঙ্গিটিউডিনাল যদি সেকশন করি, তাহলে লম্বালম্বিভাবে ডিভিশন হবে দুটো। তো এই যে এখানে যে পিকচারটা আমি এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেস্টিসের লঙ্গিটিউডিনাল সেকশন, তার ভিউটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা বোঝা গেল কি না, টেস্টিস কি হচ্ছে না, মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এবং সেটা মেল বডির বাইরে প্রেজেন্ট থাকছে, এবং স্ক্রোটাম যে স্যাকটাতে কভার থাকছে। তো সেটা আমরা প্রথমে দেখে নিই। এখানে দেখো যে গ্রিন কালারের লেয়ারটা আমি দেখানোর চেষ্টা করেছি, এই গ্রিন কালারের লেয়ারটা হচ্ছে স্ক্রোটাম, একটা মেমব্রেনাস কভারিং, মেমব্রেনের কভারিং হচ্ছে স্ক্রোটাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আসছে কি না, নেক্সট তাহলে টেস্টিসের কভারিং আমরা দেখব। এবার কি হয়, এই স্ক্রোটামের মোটামুটি আমরা 7খানা মতন লেয়ার পাবো। তো ওই লেয়ারগুলোর নেমিং তোমাদের ক্লাস 12 জন্য দরকার নেই, তাই ওইগুলো এখানে বলছি না। তো সেটার উপর তারপর থেকে শুরু হচ্ছে তোমার টেস্টিসের কভারিং। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখো এই যে ডার্ক ব্লু কালারের যে এখানে কালারটা দেখিয়েছি ডার্ক ব্লু, তো এই যে লেয়ারটা, সেটাকে অনেক সময় বলা হয় কি না, স্ক্রোটামের যে 7টা লেয়ার আছে তার লাস্ট লেয়ারটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, আবার বলা যেতে পারে টেস্টিসের আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। তো যদি আমরা ধরে নিই এখানে টেস্টিসের লেয়ার টিউনিকা ভ্যাজাইনালিস, তাহলে আমি এখানে বলতে পারি টেস্টিসের 3টে আমি কভারিং পাবো বা লেয়ার পাবো যখন এই সেকশনটা করেছি। একদম আউটার মোস্ট দেখো এখানে যে ডার্ক ব্লু কালারের লেয়ারিংটা, সেটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, ঠিক আছে। নেক্সট দেখো এই যে এরকমভাবে গ্রুপড হয়ে গেছে, মানে এই যে খাঁজ খাঁজ তৈরি করেছে, এটাও একটা লেয়ার। সেই লেয়ারগুলো হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। আর কি না, আরেকটা থার্ড লেয়ার পাবো টিউনিকা ভাস্কিউলোসা, যে লেয়ারটাকে আমরা যখন লঙ্গিটিউডিনাল সেকশন করেছি একটা টেস্টিসের আমরা দেখতে পাবো না। ব্যাপারটা কীরকম, যখন লঙ্গিটিউডিনাল সেকশনটায় কীরকম হয় তোমরা দেখলে। এবার ভাবো তোমরা যে এই যে জিনিসগুলো তো এগুলো হচ্ছে নালিকা পথ। এবার আমি এখানে সিঙ্গেল লাইনে ড্র করেছি, একটা নালি তো সিঙ্গেল লাইনে থাকছে না, এটা দেখো এরমভাবে থাকছে, এরমভাবে থাকছে, বা নালিটা যখন এরমভাবে রয়েছে, তো ধরো একটা নালি যদি এরম ভাবে থাকে, তো সেটাকে যখন আমি
ট্রান্সভার্স সেকশন করে দিলাম, এরমভাবে কেটে দিলাম। তাহলে এরমভাবে কেটে দিলে এখন কি হবে, এরমভাবে যদি কেটে দিই তাহলে দেখো এইরকম গোল গোল হয়ে যাবে, এই যে এরম পাবো যদি ট্রান্সভার্স সেকশন করি, ঠিক আছে, এরকম পাবো। আর এটাকেই যদি লঙ্গিটিউডিনালি করি তখন আমরা এই ব্যাপারটাকে দেখতে পাচ্ছি। এবার তাহলে কি না, তোমরা তোমাদের বইতেই দেখতে পাবে যে লঙ্গিটিউডিনাল সেকশন যখন দেখছি তখন এটা পাচ্ছি, আর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পাবো অফ সেমিনিফেরাস টিউবিউল বলে দেখবে লেখা থাকে। বাংলা মিডিয়ামের যে বইগুলো সেখানে দেখবে থাকে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বা সেমিনিফেরাস টিউবিউলের আণুবীক্ষণিক গঠন এরমভাবে থাকে, এবং তখন পিকচারগুলো কীরম থাকে, এইরকম গোল গোলভাবে থাকে, গোল গোলভাবে থাকে, এবং ভেতর দিকে আমরা কিছু সেল এরমভাবে অ্যারেঞ্জ থাকছে দেখছি, আর মিডিলে দেখছি কি না স্পাম তৈরি হচ্ছে। তো এই গোল হয় কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারলে, কারণ যখন ট্রান্সভার্স সেকশন করা হচ্ছে তখন সেমিনিফেরাস টিউবিউলের এই যে এই রকম যে টিউব টিউব পোর্শনগুলোর এই পার্টটাকে আমরা আন্ডার মাইক্রোস্কোপ যখন দেখি আপার পোর্শনগুলোকে এরকম সার্কুলার দেখতে পাই, এবং এই সেমিনিফেরাস টিউবিউলের ভেতর কী কী সেল আছে সেগুলোকে আমরা দেখতে পাই। ক্লিয়ার হলো? তো তাহলে আপাতত আমি এখানে যখন আবার সেকশনাল ভিউটা স্টাডি করব এগুলোকে আরও ভালো করে ডিসকাস করব। এখন তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই পার্টটুকু এখানে বলে দিলাম। তো তাহলে ফার্স্টে যেটা বলছিলাম যে টিউনিকা ভাস্কুলোসাটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই যখন সেকশনাল ভিউটা স্টাডি করব এরমভাবে আমরা পাবো কি সেমনিফেরাস টিউবিউলগুলো, আর ওর মিডিলে এই টিউনিকা ভাস্কিউলোসার লেয়ারটা পাবো। টিউনিকা ভাস্কিউলোসা বলতে দেখো ভাস্কিউল এই টার্মটা থেকে আমরা কি বুঝতে পারছি না, এগুলো কি করে না আর্টারিজ ভেন্স এগুলোর সঙ্গে অ্যাটাচ আছে, মানে ব্লাড সাপ্লাইয়ের জন্য এই লেয়ারটাতে প্রচুর আর্টারি ভেন্স রয়েছে, তো ব্লাড সার্কুলেশনে এটা হেল্প করছে। টিউনিকা ভাস্কিউলোসা এটা ইনার লাইনিংয়ের পোর্শনটা। এবার চলে আসি কি না এই যে সেকেন্ড যে লেয়ারটা, সেকেন্ড যেটা টিউনিকা অ্যালবুজিনিয়াটা, তো এটা দেখো এরকম বারবার করে কি হয়েছে, গ্রুভড হয়েছে, খাঁজ হয়েছে। তো সেটা হওয়ার জন্য দেখো বিভিন্ন কম্পার্টমেন্টের মতন তৈরি করেছে, ঠিক আছে। এবার এই কম্পার্টমেন্টগুলো কি, এই কম্পার্টমেন্টগুলোকে আমরা বলবো টেস্টিকিউলার লোবিউলস, মানে কি না এই যে এরকম যে লোবসের মতন স্ট্রাকচার ফর্ম করেছে, তো এই স্ট্রাকচারসগুলোকে আমরা বলবো টেস্টিকিউলার লোবিউলস। আর এই যে টেস্টিকিউলার লোবিউলসের যে কম্পার্টমেন্টগুলো তৈরি হলো, এই কম্পার্টমেন্টের ভেতরে এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলোকে দেখো বলবো হলো সেমিনিফেরাস টিউবিউলস, মানে এই জিনিসগুলো, এই যে এখানে যে রেড কালারের আমি পয়েন্ট করেছি এগুলো হলো সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে, এই পার্টগুলোকে আমরা বলছি সেমিনিফেরাস টিউবিউল। তাহলে এবার ব্যাপারটাকে আমি আরেকটু বোঝার চেষ্টা করি যে এখানে তাহলে স্ট্রাকচারটা কি দেখলাম না, একদম আউটার মোস্ট কভারিংটা হচ্ছে স্ক্রোটাম, তারপরে লেয়ারে 3টে লেয়ার পাচ্ছি, টিউনিকা ভ্যাজাইনালিস এই পোর্শনটা, নেক্সট হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা এরকম কতগুলো লোবিউলস তৈরি করেছে, ভেতরে কিছু কম্পার্টমেন্ট তৈরি হয়েছে, সেই কম্পার্টমেন্টের মধ্যে কিছু নালিকা রয়েছে বা কিছু টিউবিউলস রয়েছে, যে টিউবিউলসগুলোকে আমি বলছি সেমিনিফেরাস টিউবিউলস। এটার সেকশনাল ভিউও আমি এর পরের ভিডিওতে ডিসকাস করব। তো তাহলে এটা সেমিনিফেরাস টিউবিউল হলো। সেমিনিফেরাস টিউবিউলের মেন ফাংশন হচ্ছে স্পার্ম ফর্মেশন, ঠিক আছে, মানে কি না স্পার্মাটোজেনেসিসে হেল্প করবে সেমিনিফেরাস টিউবিউলগুলো। আর কি হবে না এই যে সেমিনিফেরাস টিউবিউলসগুলো দেখো, এই যে এখান থেকে আমি একটা যদি কানেকশন দেখাই তোমাদের, রেড পোর্শনগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এবার এই সেমিনিফেরাস টিউবিউলসগুলো দেখো এখানে একটা কানেকশন ফর্ম, এই যে জিনিসগুলো, এই সব সেমিনিফেরাস টিউবিউলস যেগুলো এখান থেকে এই যে লোবিউলসগুলো টেস্টিকিউলার লোবিউলস থেকে রিলিজ হচ্ছে সেগুলো সব গিয়ে কি হয়েছে এখানটায় অ্যাটাচ হয়েছে, এই লোবিউলসগুলো সব মানে সেমিনিফেরাস টিউবিউলগুলো সব এখানে অ্যাটাচ হয়ে এই যে স্ট্রাকচারটা এখানটায় যেটা ফর্ম করছে সেটাকে আমরা বলছি হচ্ছে রেটি টেস্টিস। ঠিক আছে, টেস্টিসের মধ্যেই পুরো পোর্শনটা আছে, টেস্টিসের সেকশন ভিউতে আমরা এটা দেখতে পাচ্ছি। তো তাহলে এই পোর্শনটা হচ্ছে রেটি টেস্টিস হলো। তারপরে খেয়াল করো এই লাইনটাকে, এই যে রেটি টেস্টিসটা হলো, এই রেটি টেস্টিসটা দেখো এই পথে যাচ্ছে,
এই পথে রিলিজ হলো টেস্টিস থেকে, স্ক্রোটামের মধ্যে আছে, টেস্টিস থেকে রিলিজ হলো। তো তাহলে এই যে পোর্শনটা, এই যে এখানে একটা টিউব লাইক পোর্শন রিলিজ হচ্ছে, এই টিউবিউলসটাকে আমরা বলবো ভাসা ইফারেনশিয়া। ঠিক আছে, এবার এই ভাসা ইফারেনশিয়াটা গিয়ে দেখো এখানে একটা হুডের মতন, টেস্টিসের উপর একটা হুডের মতন স্ট্রাকচার ফর্ম করছে, যেটাকে আমরা বলবো এপিডিডাইমিস। ঠিক আছে, তাহলে টেস্টিস থেকে এই পোর্শনে তাহলে কি তৈরি হলো, এপিডিডাইমিস তৈরি হলো। এবার কি হচ্ছে, এপিডিডাইমিস ফর্ম করার পর দেখো এটা আবার ফিরে নিচে নেমে আসছে, ডাইরেকশনটা খেয়াল করো, এখান থেকে নেমে আসছে, নেমে এসে এটা এইভাবে রিলিজ হয়েছে, হয়ে যে নালীটা বা যে টিউবিউলসটা ফর্ম করলো, সেই টিউবিউলসটাকে আমরা বলছি হচ্ছে ভাসা ডিফারেন্সিয়া। কী করে মনে রাখবো, ইফারেন্ট আর অ্যাফারেন্ট, ইফারেন্ট মানে কাছে যেটা আছে, ডিফারেন্সিয়া মানে ডিফারেন্সে দূরে যেটা আছে, তার টেস্টিসের কাছে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি ভাসা ইফারেন্সিয়া, দূরে যে পোর্শনটা রয়েছে সেটা ভাসা ডিফারেন্সিয়া, আর মিডিলেই হচ্ছে এপিডিডাইমিস। এবার তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, পুরোটাই কিন্তু দেখো সেমিনিফেরাস টিউবিউলেরই পার্ট। ঠিক আছে, পুরোটাই সেমিনিফেরাস টিউবিউলের পার্ট। সেমিনিফেরাস টিউবিউলগুলো এই যে এখানে যে আমি লোবিউলসগুলো ফর্ম হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই লোবিউলসগুলোর ভেতরে সেমিনিফেরাস টিউবিউলসগুলো প্রেজেন্ট আছে। কীরম হয়, মোটামুটি আমরা কি দেখলাম, দুটো টেস্টিস হয়, প্রত্যেকটা টেস্টিসে মোটামুটি আমি বলতে পারি 200-300 লোবিউলস আছে। এবার এটা একটা টেস্টিস দেখছি, ওদিকেও আরেকটা টেস্টিস আছে, সেখানেও এই সেমভাবে অ্যারেঞ্জমেন্টটা পাবে। ঠিক আছে, এগুলোর ভিতরে আবার দেখবে এক মোটামুটি 3-5টা মতন প্রত্যেকটা লোবিউলসের ভিতরে সেমিনিফেরাস টিউবিউল আছে। এবার এই সেমিনিফেরাস টিউবিউলগুলো সব রিলিজ হয়েছে, হয়ে এখানটায় কালেকটিভলি তাহলে রেটি টেস্টিস তৈরি করেছে, তারপর ভাসা ইফারেনশিয়া, তারপরে এপিডিডাইমিস আর ডিফারেনশিয়া, পুরোটা কিন্তু কানেক্টেড। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম না, স্পামটা ফর্ম করবে এই যে এখানে যে সেমিনিফেরাস টিউবিউলস পাচ্ছি তার ভিতর। এবার স্পামটা দেখো ফর্ম করার পরে এখানে যদি আমি ডাইরেকশনটা দেখাই, তাহলে স্পাম ফর্মেশনের পরে স্পামটা কি করবে, এই পথে মুভ করবে, এপিডিডাইমিসে আসবে। ঠিক আছে, এপিডিডাইমিসে কি হয়, স্পাম স্টোর হয়, নিউট্রিশন পায়, নারিশমেন্ট পায়, তার আগেও পায়। সেমিনিফেরাস টিউবিউলের একটা সেল পাবে, সার্টোলি সেল, সেকশনাল ভিউ যখন টিএসটা পড়াবো আরও ডিসকাস করব। তো সেই সার্টোলি সেলের মধ্যেও স্পাম স্টোর থাকে, বেশ কিছুক্ষণ নারিশমেন্ট পায়, কিন্তু তারপরে ম্যাচিউরিটির পরে চলে আসে এপিডিডাইমিসে, তো সেখানে স্টোর থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে স্পাম সবসময় হিউম্যান বডি থেকে যে রিলিজ হয় কখন, বা আদৌ কি হয়, বা সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়া কিভাবে রিলিজ হবে, এই যে ব্যাপারটা থাকছে, তো সেটার ক্ষেত্রে বলতে পারি যে সবসময় আর স্পাম রিলিজ হচ্ছে না। এবার স্পাম যদি বডি থেকে রিলিজ হয় তো সেটা রিলিজ হলো, আর যদি না রিলিজ হয় তো এই এপিডিডাইমিসে যখন স্টোর থাকছে ওখানে ফ্যাগোসাইটোসিস মানে দেখো তোমরা জানো যে কোনো সেলকে, কোনো পার্টিকুলার কিছু সেলস থাকে, সেই সেলসগুলো কি করে, আনওয়ান্টেড মেটেরিয়ালগুলোকে এনগালফ করে নেয়, ডাইজেস্ট করে নেয়। তো এক্ষেত্রেও কী হয়, এপিডিডাইমিসে কিছু ফ্যাগোসাইটোটিক সেলস থাকে, তো যখন নাকি স্পাম থাকতে থাকতে ইউজড হলো না, মেল বডি থেকে রিলিজ হলো না, তো তখন কি হয় না, ওটা ওই ফ্যাগোসাইটোসিস প্রসেসে যে ফ্যাগোসাইটোটিক যে সেলসগুলো আছে তারা কি করছে, ডাইজেস্ট করে নিচ্ছে, কিছুটা লস হচ্ছে, কিন্তু বাকি কিছু এনার্জিটা ওটা আবার কি করছে, হিউম্যান মেল বডি সেটা কনজিউম করে নিচ্ছে, গেন করে নিচ্ছে, ফার্দার ফাংশনের জন্য ইউজড হচ্ছে, সেই স্পার্ম ফর্মেশন বা স্পার্মাটোজেনেসিসে যে এনার্জিটা লস হয়েছিল তার কিছুটা আবার ফিরে আসতে পারছে। তো এই ব্যাপারটা হলো। তারপরে কি হচ্ছে দেখো, তাহলে এপিডিডাইমিসে যদি স্পার্মটা রিলিজ হয় তো তাহলে কি হবে না, এপিডিডাইমিস থেকে এই যে এই পাথওয়েতে আবার এদিকে আসবে, এসে চলে যাচ্ছে দেখো ভাসা ডিফারেনশিয়াতে, সেখান দিয়ে ট্রান্সফার হবে। তাহলে আমি মনে করছি যে এইটুকু পোর্শনে দেখো তোমাদের যেটুকু বললাম তোমরা বুঝতে পারলে, যে পুরোপুরি বাইরের একটা এলএস যদি সেকশন করি, স্ক্রোটাম পাবো, তারপর 3টে লেয়ারের মধ্যে ফাস্কুলোসাটা আমরা সেকশনাল টিএস ভিউতে দেখতে পাবো, তারপর এখানে দেখো সেমিনিফেরাস টিউবিউল পাচ্ছি, সেগুলো একত্রিত হয়ে কি ফর্ম করছে।
এবার বলি যে এই যে টেস্টিসটা তো পুরোপুরি মেল রিপ্রোডাক্ট মানে মেল বডির বাইরে রয়েছে। তো কি হচ্ছে ব্যাপারটা না, এই যে এখান থেকে ধরো এই যে এর পরে এইখানে এই যে পোর্শনটা ভাসা ডিফারেন্সিয়াটার এর পরে কি হয়, এখান থেকে তো ফাঁকা দেখতে পাচ্ছি, কি হচ্ছে না ভাসা ডিফারেন্সিয়াটা আর এখান থেকে ধরো এই যে একদম স্ক্রোটামের যে বাইরের লেয়ারটা ছিল তো সেটা মিলে একটা এরকম একটা স্ট্রাকচারটা কলম ফর্ম করে। ঠিক আছে, তো যেটাকে আমরা বলবো হচ্ছে স্পার্মাটিক কর্ড। এই পোর্শনটা হচ্ছে এই যে এই পোর্শনটা দেখো হচ্ছে স্পার্মাটিক কর্ড। ঠিক আছে, এবার এই স্পার্মাটিক কর্ডে এখানে প্রচুর তোমার ভেন্স, আর্টারিজ মানে ব্লাড সার্কুলেশন, নার্ভাস সিস্টেম সার্কুলেশন এগুলো সব এখানে রয়েছে। এই স্পার্মাটিক কর্ডের সাথে ওটা হিউম্যান বডির সাথে অ্যাটাচ আছে। ঠিক আছে, দুটো পোর্শন, এটা আমি একটার জন্য বললাম আরেকটার জন্য। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে ভাষা ডিফারেন্সিয়েটাটা পাচ্ছি বা এখান থেকে ধরো এই যে লেয়ারটা পুরোপুরি গিয়ে একটা কলাম ফর্ম করলো, স্পার্মাটিক কর্ড তৈরি করলো, তো সেটা কি হচ্ছে না এর উপরে কি আছে, ইউরিনারি ব্লাডার আছে। ঠিক আছে, দেখো আমি পিকচারটা একটু দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই রকমভাবে কি হয় না অ্যাটাচ থাকে, তো ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে যায়, মানে এখানের যে এই যে কর্ডটা তৈরি হলো স্পার্মাটিক কর্ড যেটা তৈরি হলো, তো এই স্পার্মাটিক কর্ডটা ফর্মেশনের পর এখানটায় যদি ধরো সাপোজ এই পোর্শনটা এটা ইউরিনারি ব্লাডার, তো সেই ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে স্পার্মাটিক কর্ডটা গিয়ে আবার নিচের দিকে ফিরে আসে। ঠিক আছে, আবার নিচের দিকে ফিরে আসে। তো সেটা কি হচ্ছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা পিকচার নিয়ে আসছি, সেটা দেখলে বুঝতে পারবে। তার আগে কি বললাম, দুটো কথা, দু তিনটে টপিক আমি একটু বলে রাখি। সেটা কি, একটা কি বললাম দেখো, যে আমার হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে হিউম্যান রিপ্রোডাকশানের যে মানে মেন পার্ট টেস্টিস, এটা কি বলছি না হিউম্যান বডির বাইরে থাকে। তো কেন থাকে, এটা তো একটা প্রশ্ন। স্ট্রাকচার ঠিক আছে পড়ে নিচ্ছি, কিন্তু কেন হঠাৎ সব ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান তো বডির ভেতরেই থাকছে, তো হিউম্যানের এই মেল রিপ্রোডাক্টিভ অর্গানটা বাইরে থাকে কেন, টেস্টিস বাইরে থাকে কেন? তো সেটার একটা কারণ হচ্ছে দেখো, যে টেস্টিসের মেন ফাংশন কি বললাম, এই সেমিনিফেরাস টিউবিউলগুলো স্পার্মাটোজেনেসিস করবে বা স্পার্ম ফর্মেশন করবে। ঠিক আছে, এবার স্পার্ম ফর্মেশনের জন্য যে টেম্পারেচারটা দরকার পড়ে একটু লো বডি টেম্পারেচারের থেকে, মোটামুটি আমাদের বডির টেম্পারেচার আমরা কীরকম বলতে পারি 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মোটামুটি 37 মতন, কিন্তু স্পার্মাটোজেনেসিস পারফর্ম করার জন্য মোটামুটি আরও 3-4 ডিগ্রি মতন টেম্পারেচার কম দরকার পড়ে। তো সেটা তো বডিতে মেনটেন করতে পারবে না, আবার সেই টেম্পারেচার যদি মেনটেন না হয় তাহলে স্পার্মাটোজেনেসিস হবে না। তো সেই জন্য কি বলতে পারা যায়, কি হচ্ছে না এমনভাবেই ফর্মেশন হয়েছে কি টেস্টিসটা হিউম্যান বডির বাইরে থাকবে, তাহলে সেখানে আলাদা করে একটা টেম্পারেচার মেনটেন করার সুযোগ পাওয়া যাবে। সেটা কীরকম, মোটামুটি বলতে পারো ওই 33 ডিগ্রি সেলসিয়াস মতন। ঠিক আছে, সেই টেম্পারেচারটা টেস্টিসে মেনটেন হয়, আর যেটা নাকি সুইটেবল হচ্ছে স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম ফর্মেশনের জন্য। তো সেটা তুমি কজ বুঝতে পারলে কি, যে কেন হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ মেন যে অর্গান টেস্টিস সেটা হিউম্যান মেল বডির বাইরে প্রেজেন্ট থাকছে, তো এই টেম্পারেচার মেনটেনেন্সের জন্য বাইরে থাকছে। এটা একটা পয়েন্ট বোঝা গেল। তার সাথে দেখবে এখানে আমি দুটো টার্ম লিখেছি, এই যে বলছিলাম কিছু মানে আমার ইনিশিয়াল যে ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাসটাতে বলেছি কিছু ছোটো ছোটো টপিক বলবো তোমাদের, এটা পড়াতেই কিছু ছোটো ছোটো ডিজিজ নিয়ে আমি ডিসকাস করব। তো সেই ব্যাপারটা দেখো এখানে বলি, এইখানে এই দুটো আমি ডিজিজ পাবো। ঠিক আছে, কীরকম ডিজিজটার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এটা তো শিওর দেখতে পেলাম কি না স্ক্রোটাম বডির বাইরে থাকবে এবং টেস্টিস থাকবে স্ক্রোটামের ভেতর, এটাই নর্মাল, এটা কমন। এবার দেখা যাচ্ছে কি কিছু চাইল্ড বার্থ হচ্ছে, আফটার বার্থ দেখা যাচ্ছে যে স্ক্রোটাম তো প্রেজেন্ট আছে, কিন্তু স্ক্রোটামের ভিতর যে দুটো টেস্টিস সেই টেস্টিস দুটো নেই। ঠিক আছে, তো যদি এরম হয় তো টেস্টিস আছে কোথায় না, মোটামুটি বলতে পারো যে বার্থের মানে চাইল্ড বার্থের 1.5-2 মাস আগে, 1.5 থেকে 2 মাস আগে স্ক্রোটাম আলটিমেটলি আসলে টেস্টিসটা ফর্ম করে উদর গহ্বরে বা অ্যাবডোমেনে। এবার ফর্মেশনের পর চাইল্ড বার্থের 1.5 থেকে 2 মাস মতন আগে ওটা কি হয় না স্ক্রোটামে নেমে আসে, টেস্টিস স্ক্রোটামে নেমে আসে। এবার যদি না আসে, দেখা গেল চাইল্ডের বার্থ হয়েছে, স্ক্রোটাম প্রেজেন্ট আছে কিন্তু টেস্টিসটা রয়ে গেছে অ্যাবডোমেনে।
ঠিক আছে, তো এই যদি প্রবলেমটা হয় অ্যাবডোমেনে বা ইঙ্গুইনাল ক্যানাল, আমি এর পরের পিকচারটা ড্র করে যখন বাকি পার্টটা তোমাদেরকে বোঝাবো তো তখন ওটা বুঝতে পারবে যে ইঙ্গুইনাল ক্যানেলটা ঠিক এই যে এখানে যে এই যে আমরা স্পার্মাটিক কর্ড দেখছি না, ওখানের মধ্যেই মানে পুরো অ্যাটাচমেন্টটা যে হয়ে আছে আর কি ইন্টারনাল পোর্শনের সাথে, সেই যে ক্যানালটা আছে আমি পিকচারটায় দেখিয়ে দেবো। তো ইঙ্গুইনাল ক্যানাল ওই অ্যাবডোমেন পোর্শনে থেকে যায়, ওখানে থেকে যায়, ওটা স্ক্রোটামে নামে না, টেস্টিস দুটো। তো এইরকম যদি প্রবলেম হয়, এবার কি বললাম না বডির টেম্পারেচার 37°C, আর এখানে আমার স্ক্রোটামে বা স্পার্মাটোজেনেসিসের টেম্পারেচার মেনটেন হতে হবে মোটামুটি 33°C মতন। তো তাহলে টেস্টিস ফর্ম করেছে, কিন্তু টেস্টিসের যে মেন ফাংশনটা পারফর্মের জন্য যে অ্যাটমসফেরিক টেম্পারেচারটা দরকার সেটা পাবে না। তাহলে সেই বাচ্চাটা যখন অ্যাডোলেসেন্স কন্ডিশন ক্লিয়ার করবে, অ্যাডাল্ট হবে, তো তখন গিয়ে তাহলে সে হরমোনাল কোনো প্রবলেম হয়তো তার নেই, কিন্তু সব অর্গান সব ঠিকঠাকভাবে ফর্মও করেছে, কিন্তু তার কি হবে না স্পার্মাটোজেনেসিস হবে না। তার মানেটা কি না সে তার কিন্তু সব রকম নর্মাল যে একটা মেলের এক্সপ্রেশনের যে ক্যারেক্টার্সগুলো আমরা পাই, ভয়েস চেঞ্জিং বলো, মেল যে ধরনের টেস্টোস্টেরন যে হরমোন সিক্রেশন, সেগুলো সবই হবে। তো তাই জন্য যা মেল যে সেকেন্ডারি ক্যারেক্টার্সগুলো এক্সপ্রেস করার সব কিছুই হবে, ইভেন কিন্তু সিমেনও রিলিজ হবে। ঠিক আছে, কিন্তু সেই সিমেনে স্পাম প্রেজেন্ট থাকবে না। মানে কীরকম, সিমেনে তো স্পাম থাকে, তার সাথে কিছু ফ্লুইডস থাকে, আমি নেক্সট পোর্শানে পিকচার ড্র করে তোমাদের দেখাচ্ছি। তো সেই জিনিসগুলো সবই প্রেজেন্ট থাকবে, কিন্তু তার সিমেনে স্পাম প্রেজেন্ট থাকবে না। কেন না, স্পামটা ফর্মেশনের জন্য যে অ্যাটমসফিয়ারটা দরকার সেটা পাচ্ছে না, টেস্টিস যেহেতু রয়ে গেছে ওই ইনগুইনাল ক্যানেলে বা ওই লোয়ার অ্যাবডোমেন পোর্শানে। তো এই যে ডিসঅর্ডারটা সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টারকিডিজম। অপারেট করে ঠিক করা যায়, তো ক্রিপ্টারকিডিজম। তো দুটো টেস্টিসে যদি এই কন্ডিশনে থেকে যায় তো তখন সেটাকে আমরা ক্রিপ্টারকিডিজম বলবো। আর যদি দেখা যায় যে একটা টেস্টিস স্ক্রোটামে নেমে এসেছিল কিন্তু একটা টেস্টিসের এই প্রবলেমটা হয়েছে, তো তার মানে একটার জন্য প্রবলেম, তখন দেখো সেটাকে আমরা বলবো মনার্কিডিজম। মনে হয় এই দুটো ডিজিজ তোমরা অবশ্যই এইচএসের জন্য, বোর্ড এক্সামের জন্য, তার সাথে সাথে নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুটো টার্মস একটু দেখে রাখবে। ওকে, আমার মনে হয় এখানে যতটুকু বললাম তোমরা বুঝতে পেরেছো। এর পরের যে এই যে ইঙ্গুইনাল ক্যানেল বা স্পার্মাটিক কর্ডটা কীভাবে তোমার বলতে পারি আমাদের এখানে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের জন্য এই ইঙ্গুইনাল ক্যানেল আর স্পার্মাটিক কর্ডটা কী করে ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে এসে আবার নিচে আসছে, ওই পোর্শনটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে পিকচারে দেখানো নেই। তো ওই পোর্শনটা আমি আরেকটা পিকচার ড্র করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো পরের পিকচারটা আমি ড্র করে নিয়েছি। যেটা বলছিলাম যে ওখানে যখন আমি ভাসা ডিফারেন্সিয়াটা দেখছি ওটা তারপরে কি হবে, ভাসা ডিফারেন্সিয়াটা পরের পোর্শনে কি হচ্ছে, তো সেটা বলার জন্য দেখো যেটা বললাম যে পরের একটা পিকচার ড্র করে নিয়ে আমি আসছি তোমাদের সাথে ডিসকাস করতে। তো সেখানে পিকচারটা দেখো, তো যেটা বলেছিলাম যে ভাসা ডিফারেন্সিয়াটা কি করবে না ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে কভার করে আবার নিচের দিকে নেমে আসবে। তো সেই ব্যাপারটাই দেখো এখানে হচ্ছে যে ভাসা ডিফারেন্সিয়া ফর্ম করেছিল, মানে এখানে দুটো টেস্টিস আছে, ওই পোর্শনটা আমি আর এখানে ড্র করিনি, যেটা অলরেডি সেকশন লঙ্গিটিউডিনাল সেকশনাল ভিউটা তোমাদেরকে দেখিয়ে এলাম। তো সেটা রয়েছে, তো সেখান থেকে ভাসা ডিফারেন্সিয়েটা দেখো উপর দিকে উঠেছিল, ইউরিনারি ব্লাডার আছে এটা, তো ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে এসে দেখো এই দুদিক থেকে মানে দুটো টেস্টিস পোর্শন থেকে দুটো ভাসা ডিফারেন্সিয়া আসছে, তো সেই দুটো দেখো নিচের দিকে নামছে। ঠিক আছে, তো সেটা যদি দেখি এই যে রেড কালারের যেটা পয়েন্টটা করেছি যেটা নামছে উপর থেকে, তো সেটা হচ্ছে ঠিক ইউরিনারি ব্লাডারের দু সাইড থেকে আসছে, তখন ওটা হচ্ছে ভাসা ডিফারেন্সিয়া। এবার কি হলো, এই ভাসা ডিফারেন্সিয়াটা আস্তে আস্তে ইউরিনারি ব্লাডারের পরের পোর্শনে, যেটা আমি গ্রিন কালারে দেখো কালার করেছি, এই গ্রিন কালারের যে পোর্শনটা ওটা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট করা আছে প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক ইউরিনারি ব্লাডারের তলার পোর্শনটা দেখো এখানে আছে প্রস্টেট গ্ল্যান্ড। এবার তাহলে এই ইউরিনারি ব্লাডার আর প্রস্টেট গ্ল্যান্ডের মিডিলে আমি এখানে দেখো দেখানোর চেষ্টা করছি, দুদিকেই দেখো আছে ব্ল্যাক কালার দিয়ে যেটা কালার করেছি, সেটা হচ্ছে সেমিনাল ভেসিকেল। দুটো রয়েছে, মানে দুটো এখানে টু মানে দুদিকে দুটো রয়েছে সেমিনাল ভেসিকেল। তাহলে কি হলো না ভাস ডিফারেন্সিয়া ইউরিনারি ব্লাডারের সাইড দিয়ে নিচের দিকে নামছে এবং প্রস্টেট গ্ল্যান্ড আছে ঠিক ইউরিনারি ব্লাডারের তলায়, তার উপর সাইডে দুদিকে দুটো সেমিনাল ভেসিকেল আছে। এবার এই ভাস ডিফারেন্সিয়া কি করছে, স্পাম নিয়ে আসছে
সেমিনাল ভেসিকেলে যখন আসবে তার আগে ওখানে তোমরা পড়লে যেটা সেকশনাল ভিউতে যেটা আমরা দেখলাম, সেখান থেকে কি হয়েছিল না স্পাম ফর্ম করেছিল টেস্টিসের মধ্যে। তো সেখান থেকে স্পামগুলো এখানে ওই রেটি টেস্টিস, ভাসা, ইফারেন্সিয়া, এপিডিডাইমিস হয়ে ডিফারেন্সিয়াতে এসেছিল। তাহলে এগুলো স্পাম কন্টেনিং আছে এবং এসে এখানে মিশছে হচ্ছে এই সেমিনাল ভেসিকেলে। তাহলে যখন নাকি এই পোর্শন থেকে দেখো খেয়াল করে যে স্পামটা যখন এই পোর্শনে আসছে, এসে যখন এই পার্টটা এলো, তখন সেমিনাল ভেসিকেলের থেকে রিলিজিং যে ফ্লুইড, যেটাকে আমরা বলবো সেমিনাল ফ্লুইড, সেটা তাহলে স্পামের সাথে মিক্সড হয়ে গেছে। তাহলে এখন স্পাম প্লাস সেমিনাল ফ্লুইড এসে পড়বে হচ্ছে এই যে দেখো এখানে একটা ডাক্টের নাম পাচ্ছি আমরা, ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্টটা কি না, ইজাকুলেটরি ডাক্ট হচ্ছে এই যে এখানে এতক্ষণ ধরে আসছিল হচ্ছে ডিফারেন্সিয়া দিয়ে আসছিল স্পাম, এসে এখানে সেমিনাল ভেসিকেলসের সাথে ওখানে সেমিনাল ভেসিকেলের যে ফ্লুইড, সেমিনাল ফ্লুইডের সাথে মিক্সড হয়ে কি করছে, এই যে ইজাকুলেটরি ডাক্টটা দেখছি, এই ইজাকুলেটরি ডাক্ট দিয়ে চলে আসছে ওই মেটেরিয়ালটা প্রস্টেট গ্ল্যান্ডে। প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড আছে, সেটাকে আমরা প্রস্টেট ফ্লুইড বলবো, ঠিক আছে। তো তাহলে সেটাকে আমরা প্রস্টেট ফ্লুইড বলছি। তো সেই ফ্লুইডটার সাথে এসে মিক্সড হচ্ছে এই পোর্শনে, প্রস্টেট গ্ল্যান্ডে মিক্সড হলো। তারপরে দেখো প্রস্টেট গ্ল্যান্ডে মিক্সড হওয়ার পরে এই পোর্শনে এই যে এইখানের যে কানেকশানটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেই পাথওয়ে ফলো করে স্পাম কী সাথে আছে, প্রস্টেট ফ্লুইড আছে উইথ সেমিনাল ভেসিকেল ফ্লুইড আছে, সব কিছু নিয়ে এখন ফ্লো করতে করতে এই পোর্শনে এসেছে। এই পোর্শনে প্রস্টেট গ্ল্যান্ডের নাম্বার হবে দেখবে একটা, প্রস্টেট গ্ল্যান্ড একটা আছে, আর সেমিনাল ভেসিকেল দুটো ছিল। ঠিক সেরকম বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, দুটো ব্ল্যাক কালারের যে পোর্শন দেখতে পাচ্ছ হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তো ঠিক সেরকমভাবে এসে এখন স্পামের সাথে যে ফ্লুইড ছিল, সেমিনাল ভেসিকেল ফ্লুইড ছিল, প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড ছিল, তার সাথে এসে মিক্সড হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন। মিক্সড হওয়ার পর সেটা একেবারে দেখো এই যে এখানে ইউরেথ্রার যে কানেকশানটা পুরো আমি দেখছি এই পেনিস বরাবর, তো সেখান দিয়ে স্পাম ফ্লো করছে। তো তাহলে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাকে আমরা সিমেন বলবো। কি তাহলে স্পাম যখন ভাসা ডিফারেন্সিয়া থেকে এই যে পাথওয়েটা ক্রস করে আসছে, তখন আরও কিছু ফ্লুইডের সাথে মিক্সড হলো, সেই ফ্লুইডের যে মিক্সচার যেটা তৈরি হলো সেটাকে আমরা বলবো হচ্ছে সিমেন্ট। তো কি আছে একটু দেখে নিই। এখানে দেখো আমি যদি টোটাল 100% যদি ধরি যে স্পাম কন্টেন্টটা টোটালটা 100%, ঠিক আছে, টোটাল কন্টেন্টটা আমি ধরে নিলাম স্পামের 100%। তো সেটা যদি হয় তো তাহলে সেটার মধ্যে আমি বলতে পারি 65% থাকে এই সেমিনাল ফ্লুইড, মানে সেমিনাল যে ভেসিকেল আছে তার যে ফ্লুইড সিক্রেটেড হয় সেখানে থাকে 65% প্রায় থাকে হলো সেমিনাল ফ্লুইড। তার সাথে দেখো থাকে হচ্ছে 30% মতন এই প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন, ঠিক আছে, আর তার সাথে আর রিমেনিং যে 5% সেটা হলো স্পাম। তো এই সবগুলোকে মিলে একসাথে আমরা বলবো হচ্ছে সিমেন। তোমাদের সিমেনের কন্টেন্ট জানতে চায়, তো সেখানে মেন আমরা দেখো তাহলে সেমিনাল ফ্লুইডের কন্টেন্ট পাবো, প্রস্টেট গ্ল্যান্ডের কন্টেন্ট পাবো, আর অবশ্যই স্পাম থাকবে, সবটা মিলে সিমেন হবে। সেটা ছাড়া কি হবে, ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম আয়ন্স থাকে, এরকম কিছু কম্পোনেন্ট আরও অ্যাড হয়ে টোটাল সিমেন্টটা ফর্ম করে। ফ্রুক্টোজ থাকে এবং দেখবে যে কোনো সময় মানে আমাদের লিভিং অর্গানিজমসের বডিতে, আমাদের হিউম্যান বডিতে আর কি, যে ফ্রুক্টোজ এভাবে ফ্রি ফ্রুক্টোজ পাওয়া যায় না, একমাত্র এই স্পাম কন্টেন্টে বা সিমেনে পাওয়া যায়। সেই জন্য কখনো দেখবে কোনো রেপ কেসের ক্ষেত্রে যখন টেস্ট করে দেখা হয় কি যে রেপ হয়েছে কিনা বা কিছু, তো তখন ফিমেল জেনিটাল পার্টে ফ্রুক্টোজের প্রেজেন্স দেখা হয়, ঠিক আছে। যদি ফ্রুক্টোজ টেস্টটা পজিটিভ দেয় কি ফিমেল জেনিটাল পার্টে, সার্ভিক্সের পোর্শনে জেনিটাল পার্টে ফ্রুক্টোজের প্রেজেন্স আছে দেখা হয়, তো তার মানে বোঝা যাবে কি যে সেখানে তাহলে নিশ্চয়ই সিমেন রিলিজ হয়েছিল। তো তার জন্য পজিটিভ, ফ্রুক্টোজের জন্য পজিটিভ টেস্ট দিচ্ছে, তা না হলে ওই পোর্শনে বা হিউম্যান বডিতে ফ্রুক্টোজ থাকার প্রেজেন্স পাওয়ার কথা নয়। তো সেই জন্য ওরকম রেপ কেসের টেস্টের জন্য
কিন্তু ফ্রুক্টোজের প্রেজেন্ট টেস্ট করে দেখা হয় এই কারণে। তো এটা একটা বুঝতে পারছি। তাহলে সিমেন কন্টেন্ট কি সেটা দেখো জানতে পারছি যে এই যে গ্ল্যান্ডগুলো আমরা দেখলাম, প্রস্টেট গ্ল্যান্ড দেখলাম, এখানে ইজাকুলেটরি ডাক্ট দিয়ে রিলিজ হচ্ছে, হয়ে যখন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডে আসছে তো প্রস্টেট গ্ল্যান্ড আর এখানে সেমিনাল ভেসিকেলের যে ফ্লুইড এই সব কিছু প্লাস স্পাম থাকবে, ক্যালসিয়াম থাকবে, যেটা ধীরে ধীরে দেখতে পাবে। ক্যালসিয়াম কি করবে, মোটিলিটিতে হেল্প করবে। আমরা জানি স্পামের ফ্লাজেলা থাকবে, তো সেটা দিয়ে স্পাম যাতে মোটিলিটিটা গেইন করতে পারে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে এন্টার করার পর, তো তাতে হেল্প করবে ক্যালসিয়াম। ফ্রুক্টোজ তো স্পামকে নিউট্রিশন সাপ্লাই করছে। তো এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে সিমেন। তো এটা একটা পোর্শন দেখো আমাদের জানা গেল। তো তাহলে পুরোপুরি দেখো আমার মনে হয় যে সেমিনিফেরাস টিউবিউলে স্পাম ফর্মেশনের পর থেকে তার জার্নিটা কিভাবে পুরোটা রিলিজ হচ্ছে, কি পরপর স্টেপ বাই স্টেপ, এটা তোমরা শিওর বুঝতে পেরেছো। এরপরে পার্টগুলো দেখো একটু বলি। এখানে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশনটাকে আমরা ঠিক সিমেনের পার্ট হিসাবে ধরবো না। এবার বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন বলতে কিছু মিউসিলেজ টাইপের মানে মেটেরিয়াল সিক্রেট হয়, সেটা জাস্ট হচ্ছে কীরকম বলা যেতে পারে, ডিউরিং ইন্টারকোর্স ফ্রিকশনলেস করার জন্য, ফ্রিকশনটা কমানোর জন্য একটা মিউসিলেজ সিক্রেশন যেটা হয় সেটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের ফাংশন। তো সেটাকে আমরা সিমেনের পার্টের মধ্যে ধরছি না। তো এটা হলো। এরপরে যদি আমি দেখি তো তাহলে এই পোর্শন পর্যন্ত দেখতে পেলাম। নেক্সট যে পোর্শনটা দেখো আমরা পাচ্ছি অবশ্যই এক্সটার্নাল জেনিটাল পার্ট, পেনিস পোর্শন। তো সেখানে দেখো আমরা পেনিসের 3টে পার্ট পাবো। একটা দেখো একদম আপার পোর্শনটা পাবো রুট, নেক্সট পোর্শনটা দেখো পাবো এই যে এই পোর্শনটা রুট, এই পোর্শনটা বডি, আর একদম নিচের পোর্শনটা এই পোর্শনটা হচ্ছে গ্ল্যান্ডস পেনিস, যেখানে এক স্কিনের একটা টাফ লেয়ার পাওয়া যায়, সেই পোর্শনটা হচ্ছে গ্ল্যান্ডস পেনিস। তো এর মিডিল দিয়ে পুরোপুরি ইউরেথ্রাটা অ্যাটাচ আছে। এবার আমরা জানি কি ফিমেলের জন্য কি হয় কি না, ইউরিনারি সিস্টেমটা রিপ্রোডাক্টিভ মানে রিলিজিং পার্টটা ডিফারেন্ট, কিন্তু মেলের জন্য ইউরিনারি সিক্রেশন আর রিপ্রোডাক্টিভ যে স্পাম রিলিজ সিমেন রিলিজের পার্টটা সেম। তো সেই জন্য কি বলা হতে পারে, ধরো ইউরিনারি ব্লাডার ফিল আছে, মানে ইউরিন ফিল আছে, তো সেই সময় এতটা বেশি প্রেশার থাকে, তো সেটা প্রোস্টেটিক গ্ল্যান্ডের উপর পড়ে। এবার যেহেতু ইউরিন আর সিমেন রিলিজিং পাথটা সেম, তো সেই জন্য অ্যাট এ টাইম দুটো রিলিজ হতে পারে না। তো সেই জন্য মানে স্পাম রিলিজিংয়ের জন্য তার আগে ইউরিনারি ব্লাডার যদি ফ্রি থাকে, মানে ইউরিন না থাকে, ফ্রি হয়, প্রেশারটা কম থাকে, তো তাহলে স্পাম রিলিজটা ইজি হতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটুখানি জানা রইল। আর কি বলা যেতে পারে, যেমন এই যে 3টে পার্ট দেখলাম, তো তার মধ্যে দিয়ে যখন ধরো এই যে পুরো গ্ল্যান্ডের মানে ভাস ডিফারেন্সিয়া যে পুরো এই যে একটা লাইন, এটা তো বোঝা যাচ্ছে যে স্পামটা পুরোপুরি ওই স্ক্রোটামের ভেতর টেস্টিস আছে সেখানে ফর্ম হয়ে পুরোটা ফলো করে আসছে, মানে পুরো একটা ভেতরে নেটওয়ার্ক আছে, কানেকটিভ নেটওয়ার্ক আছে। তো সেইটার যদি বলি যে সে তার পোর্শনটাতে পুরোটা তো ইউরেথ্রার পার্ট পাচ্ছি, তো সেই ইউরেথ্রার দেখবে 3টে আমরা ভাগ বলতে পারবো। কীরকম ভাগটা না, ইউরেথ্রা 3টে ভাগ হচ্ছে দেখো, একটাকে আমরা বলবো প্রোস্টেটিক ইউরেথ্রা, প্রোস্টেটিক আছে টার্মটা প্রোস্টেটের সাথে রিলেটেড। তো তাহলে দেখো আমরা বলতেই পারি এই যে প্রস্টেট গ্ল্যান্ডটা পাচ্ছি আর সেই পোর্শনে এই যে পার্টটা এখানে দেখো ব্ল্যাক করা এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটুকু কী হবে, প্রস্টেটিক ইউরেথ্রা বলবো, প্রোস্টেট গ্ল্যান্ডের সঙ্গে যে পোর্শনটা রয়েছে ইউরেথ্রার। ঠিক তারপরে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, তাহলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের পোর্শন দিয়ে যে ইউরেথ্রার যে রিজিয়নটা ফর্ম করছে বা পাস করছে সেটাকে আমরা বালবার ইউরেথ্রা বলবো। আর তারপরে লাস্ট দেখো এই যে পোর্শনটা আছে সেটা হচ্ছে পিনাইল ইউরেথ্রা। ইউরেথ্রা 3টে পার্ট, ঠিক কীভাবে ইউরেথ্রা হচ্ছে আমরা জানি এক্সক্রিটরি সিস্টেমের মধ্যেও পড়ি, আবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও পড়তে হচ্ছে। তো সেটাই হচ্ছে ব্যাপারটা যে প্রোস্টেট গ্ল্যান্ডে যে পোর্শনটা থাকবে ইউরেথ্রার সেটাকে আমরা বলবো প্রোস্টেটিক ইউরেথ্রা, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের কাছাকাছি যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে দেখো বালবার ইউরেথ্রা, আর লাস্টের যে পজিশনটা সেটা হচ্ছে পিনাইল ইউরেথ্রা। আশা করি যতদূর বললাম এটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে কি করে স্পামটা ফর্মেশনের পর থেকে মুভ করছে এবং ইউরেথ্রার সাথে কি করে কানেক্টেড থাকছে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এরপর লাস্ট দেখো
একটা ছোট পোর্শন আমি বলি যে যদি এই পোর্শনটাকে আমরা সেকশন করি, মানে পেনিস পোর্শনটাকে যদি সেকশন করা হয় তাহলে এরকম একটা ভিউ পাবো। ঠিক আছে, পেনিস পোর্শনের যদি ট্রান্সফার সেকশন, পেনিস তার ট্রান্সফার সেকশন করছি, তো সেটা করলে তার ভিউটা কীরকম পাবো, এইরকম একটা ভিউ পাবো। কীরকম, এই যে দুটো, এটা একদম মানে কোনোভাবে কনফিউজড হওয়ার ব্যাপার নেই। পুরো এখানে যে পেনিসটা পাচ্ছ এর দুটো পাশে, পেনিসের দুটো পাশে ঠিক যেখানে তোমরা বলতে পারো কুশন লাইক একটা পোর্শন বা স্কিন কভার মাসেলস পোর্শন আছে, তো ঠিক সেটাকে যদি আমি সেকশন করি তাহলে এরকম একটা ভিউ পাচ্ছি। কীরকম না, দুটো এরকম পাশাপাশি থাকছে, সেই দুটোকে আমরা বলবো হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, আর তার তলার দিকে একটা পোর্শন থাকবে সেটাকে বলবো কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা ক্যাভার্নোসা আর একটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। এবং সবগুলো মিডিলে এই যে আমি এরকম ডট ডট মতন দেখিয়েছি, এই যে ডটগুলো আছে, এই ডটগুলো হচ্ছে এখানে ব্লাড ফ্লো দেখাচ্ছে। ঠিক আছে, মানে ব্লাড ফ্লো বলতে পেনিসের মধ্যে দিয়ে ঠিক কখন কিভাবে ব্লাড ফ্লোটা হবে, তো সেটাকে রেগুলেট করার জন্য, সেটা রেগুলেশনের জন্য কি হয় না, এখানে এই যে বলতে পারো এই ব্লাডের যে সাপ্লাইগুলো, এখানে ভেন্স বা আর্টারিস যেগুলো ব্লাড সাপ্লাইয়ের জন্য রয়েছে, সেই ভাস্কিউলার পোর্শনগুলো এখানে রয়েছে। তো কি হয় কি না, যখন মানে পেনিসের লেন্থ বলতে পারো সেটা কি হয়, চেঞ্জ হয়, ভ্যারি করে। ঠিক আছে, মানে একজন পার্টিকুলার হিউম্যানেরই ডিফারেন্ট কন্ডিশনে লেন্থ চেঞ্জ হতে পারে। তো সেই যে চেঞ্জ বা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেনিসের যে চেঞ্জেসগুলো আসছে, তো সেটা পুরোটাই হচ্ছে ব্লাড সার্কুলেশনের উপর বেস করে, এবং সেই ব্লাড সার্কুলেশনটাকে মেনটেন করছে এই কর্পোরা ক্যাভার্নোসা বা এগুলোর সাথে যে ব্লাড সাপ্লাইটা রয়েছে, তো সেই ব্লাড সাপ্লাই আর যে ভেন্স আর্টারিসগুলো আমরা পাচ্ছি সেগুলো মেনটেন করছে কি না ব্লাড ফ্লোটা কীরকম কী হবে। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো। এটা মোটামুটিভাবে আমরা স্টার্টিংয়ে কিছু পোর্শন পড়লাম মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে। তো ভিডিওটা একটু লেন্দি, কিন্তু একসঙ্গে পুরোটা না বললে তোমরা এই টপিকটা পর্যন্ত আবার পরের একটা ভিডিও নিয়ে গেলে ঠিকঠাক বুঝতে পারতে না। তো আশা করি এই পার্টটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সেটা দেখো এবং দেখে যদি কিছু ডাউট থাকে তো কমেন্টে তোমরা জানিও। এর পরের সেকশানটাতে আমি মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারেরই, যেটা তোমাদের বলছিলাম যে লঙ্গিটিউডিনাল সেকশন দেখছি, তো ট্রান্সফার সেকশনটা যদি দেখি আমরা তোমার সেমিনিফেরাস টিউবিউলের, তো সেমিনিফেরাস টিউবিউলের সেই ট্রান্সফার সেকশনটা কী ভিউ আসছে এবং সেটা কিভাবে ওখানে স্পাম ফর্মেশনের জন্য কী কী সেলসগুলো রয়েছে, স্পামের নিউট্রিশনের জন্য কী কী সেলস রয়েছে, এগুলো নিয়ে ডিসকাস করব।